মহারাজকে আভূমি প্রণাম নিবেদন করি। এখন মূল আলোচনায় প্রবেশের পূর্বে আজকের যে মুখ্য আলোচক স্বামী উমাপদানন্দজিকে বরণ করে নেওয়া হবে। বরণ করবেন শ্রীমৎ স্বামী তৎপরানন্দজি মহারাজ। প্রথম অধিবেশনের যে মুখ্য আলোচনা স্বনির্ভরতা ও শ্রীমা সারদা দেবীর ভাবনা, এই বিষয়ে আলোকপাত করবেন স্বামী উমাপদানন্দজি মহারাজ। মহারাজ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুর মঠ, হাওড়ার সেবারত। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। দেবীং প্রসন্নাং প্রণতার্তিহন্ত্রীং যোগীন্দ্রপূজ্যাং युगधर्मपात्रीं तां शारदां भक्तिविज्ञानदात्रीं दयास्वरूपां प्रणमामि नित्यं। पवित्रं चरितं यस्सा पवित्रं जीवनं तथा पवित्रतास्वरूपिण्यै तस्मै देव्यै नमो नमः। ओम नमो भगवते श्री रामकृष्णाय। प्रथमे श्री श्री ठाकुर, श्री श्री माँ और श्री श्री स्वामीजी महाराज के आभूमि प्रणाम जानाई। प्रणाम जानाई এই যে সারস্বত সাধন ভূমি, তার যারা রূপকার সেই পূর্বাচার্যদের চরণে, এবং বিশেষভাবে প্রণাম জানাই, সকৃতজ্ঞ প্রণাম জানাই এই আশ্রমের অধ্যক্ষ মহারাজ পূজনীয় শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজকে। তার জন্যেই আমার আজ এখানে আসা। মহারাজকে আমার সকৃতজ্ঞ প্রণাম জানাই। এছাড়া এখানে উপস্থিত পূজনীয় বরিষ্ঠ মহারাজ যারা রয়েছেন তাদের সকলকে আমার প্রণাম, ব্রহ্মচারী মহারাজদের প্রণাম, এবং উপস্থিত অতিথি অভ্যাগত যারা রয়েছেন সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা করব, পূজনীয় মহারাজ প্রধান শিক্ষক মহারাজ বললেন সেটি, তা আমাদের সেই বিষয়টির আলোচনার শুরুতে আমাদের একটু দেখে নেওয়া দরকার স্বনির্ভরতা কাকে বলে। সেটা আপনারা সকলেই জানেন। আমি জাস্ট মুখবন্ধ হিসাবে একটুখানি বলছি, যেটা স্বাভাবিকভাবেই যেটা আমার মনে হয়েছে এবং যা আমি দেখেছি, সেটা হচ্ছে আত্মনির্ভরশীল এমন একটা অবস্থা যেখানে আপনাকে সাহায্য করার জন্য অন্য লোকেদের প্রয়োজন নেই, অন্যদের সাহায্য ছাড়াই নিজের দ্বারা নিজের কিছু করার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এই ধরনের একটি অবস্থা স্বনির্ভরতা, স্বনির্ভর হওয়া, নিজের ওপর নিজে নির্ভর হওয়া, এটাই হচ্ছে স্বনির্ভরতা। এখন আজকের দিনে একটা খুব পরিচিত শব্দ ফ্রিল্যান্সিং কেরিয়ার, এটা খুব দেখতে পাওয়া যায়। শহরাঞ্চলে তো খুবই দেখতে পাওয়া যায়, গ্রামাঞ্চলেও রয়েছে। কম্পিউটারের ওপর ভিত্তি করে নিজেরা কিছু একটু করে টোরে নিচ্ছে, অনেক সময় সফটওয়্যার ডেভেলপমেন্ট করছে, আরও বিভিন্ন রকম দেখতে পাওয়া যায়। এছাড়া কম্পিউটার ছাড়াও অনেক রকম হয়, ফ্রিল্যান্সিং আর্টিস্ট রয়েছেন আজকাল। এই ধারণাটা আজকের দিনে একটা খুব পরিচিত একটা ভাবনা। এটা এখনকার দিনের স্বনির্ভরতার একটা যুগোপযোগী নাম, একটা কনসেপ্টেরও উঠেছে। এটা একটা স্বনির্ভরতার উদাহরণ হিসাবে এটার কথা আমরা বলতে পারি। এখন স্বনির্ভরতার ক্ষেত্রে যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে স্বনির্ভরতার প্রভাবকগুলো কী কী। এর পিছনে কিছু ফ্যাক্টরস থাকে সাধারণভাবে। যদি আমরা খুব ভালোভাবে ভাবতে থাকি তাহলে দেখব দু ধরনের ফ্যাক্টরস মুখ্যত থাকে। একটা হচ্ছে আভ্যন্তরীণ ফ্যাক্টরস, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। এক্সটার্নালের মধ্যে স্বাভাবিকভাবে পরিবেশ পরিস্থিতি একটা বড় ভূমিকা নেয়, এবং কিন্তু ইন্টারনাল ফ্যাক্টরসটা আরও বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ এটা অনেকটা এই সেলফ মোটিভেশনের মতন এরকম কিছু জায়গা থাকে, নিজের কিছু জায়গা থাকে। সেগুলোর মধ্যে কি কি আমরা যেমন কতগুলোর তার কয়েকটা ধরে আমরা একটু আলোচনাটা এগিয়ে নিয়ে যাব বলে ভেবেছি। তাই কয়েকটা পয়েন্ট এখানে আমরা দেখানোর চেষ্টা করব, আলোচনা করতে চেষ্টা করব। একটা রেগুলেটেড কনফিডেন্স, একটা স্মার্টনেস, কিছু কমিউনিকেটিভ স্কিল, একটা প্রুডেন্স, বিচক্ষণতা, বিচার বুদ্ধি, টেকনিক্যাল নলেজ, মেন্টাল ম্যাপিং, এই রকম কিছু জায়গা স্বনির্ভরতার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, আমরা সাধারণভাবে দেখি। এবার একটা প্রশ্ন আসতে পারে খুব স্বাভাবিকভাবে, যে স্বনির্ভরতার প্রসঙ্গে মায়ের জীবন কেন? ঠাকুর স্বামীজির জীবন আছে, কিন্তু মায়ের জীবনের আলাদা গুরুত্ব এখানে কোথায়?
একটা ছোট্ট উদাহরণ দিলে বিষয়টা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এটা আমরা অনেকেই হয়তো জানবো, সবার জন্যেই একবার আমরা স্মরণ করে নিতে পারি। অক্ষয় চৈতন্য মহারাজ মায়ের প্রথম জীবনীকার, তার যে বিখ্যাত বই রয়েছে শ্রীমা সারদা দেবী, সেখানে এটি রয়েছে। এই বইটির একটি আলাদা বিশেষত্ব রয়েছে। বিশেষত্বটি এই যে এই বইটি লেখার ক্ষেত্রে লেখক যাদের যাদের থেকে স্মৃতিকথাগুলো নিয়েছেন তাদের পুরো পরিচয় ডিটেলস উনি সমস্ত কিছু দিয়েছেন বইয়ের পিছন দিকটা। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রথম জীবনী হিসাবে, এবং এটি অবশ্যই আকর গ্রন্থ হিসাবে এটি খুব তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক উপাদান এটি একটি। এই বইয়ে যামিনী দেবী বলে একজনের একটি স্মৃতিচারণ রয়েছে। সেই যামিনী দেবী একটি স্মৃতিচারণ করতে গিয়ে দেখাচ্ছেন যে মা স্নান করতে যাবেন, তেল টেল মাখা হয়েছে, এবার মাকে, উনিও যাচ্ছেন, যামিনী দেবী তার অনুগমন করছেন। হঠাৎ কিছু দূর যাওয়ার পর মাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না, মা কোথায় গেলেন। তা উনি অনেকক্ষণ খুঁজলেন, খোঁজার পর হঠাৎ দেখছেন মা বাড়ির পিছন দিকে, গোয়াল ঘরের পিছন দিকে গিয়ে কিছু গোবর নিয়ে ঘুঁটে দিচ্ছেন দেওয়ালে। উনি খুব দুঃখিত হলেন এটা ভেবে যে মায়ের সেবার জন্য আমরা এতজন রয়েছি, মা এইটুকু কাজ, সামান্য কাজ নিজে করছেন। কিন্তু মা তার কি উত্তর দিচ্ছেন? মা তার উত্তর দিচ্ছেন যে সবাই তো কাজকর্মে আছে মা, আমিই দিয়ে দিই। এই একটা স্বনির্ভরতা। এই বয়সে তিনি কিভাবে নিজের পায়ে নিজের কাজটুকু নিজে করে নিতে পারছেন। বলছেন কাজই তো লক্ষ্মী মা, আশীর্বাদ করো সারা জীবন যেন কাজ করে যেতে পারি। এই হচ্ছে একটা, আজকের দিনে এই অকুপেশনাল থেরাপি বলে এক ধরনের একটা কনসেপ্ট আসছে। এই কাজ নিয়ে থাকা, তাতে কাজে মন ভালো থাকে, মায়ের কথায় রয়েছে। এ একটা স্বনির্ভরতার কিন্তু জীবন্ত দৃষ্টান্ত। এখানেই মায়ের জীবনের আলাদা করে গুরুত্ব। তিনি জীবন দিয়ে ঠাকুরের বাণীর সার্থক রূপায়ণ কি হতে পারে সেটি দেখিয়ে গেছেন। এবার প্রশ্ন হচ্ছে, মায়ের জীবন এবং বাণীতে স্বনির্ভরতার এই যে ফ্যাক্টরসগুলোর কথা বললাম, এগুলো কিভাবে প্রতিফলিত হয়েছে, ফিরে ফিরে এসেছে। প্রথম একটা জায়গা এই রেগুলেটেড কনফিডেন্স। রেগুলেটেড কনফিডেন্স প্রসঙ্গে একটা কথা বলা যেতে পারে, সেটি হচ্ছে আপনারা সবাই জানবেন আমাদের অক্ষয়বাবু ছিলেন, যিনি পুঁথিকার অক্ষয় মাস্টার নামে যিনি আমাদের সঙ্গে বিশেষভাবে পরিচিত। তা অক্ষয়বাবু একদিন, মায়ের জীবনীতে এই ঘটনাটি রয়েছে, অক্ষয়বাবু একদিন বলছেন যে মায়ের কাছে এসে মাকে মা বলে সম্বোধন করছেন। মা বলছেন হ্যাঁ বাবা। অক্ষয়বাবু সঙ্গে সঙ্গে বলছেন আমি বললাম মা, আর তুমি বললে হ্যাঁ, আর কিসের ভয়? মা সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিয়ে বলছেন যে মা বলছেন যে না বাবা, অমন কথা বলো না, যার আছে ভয় তারই হয় জয়। মা এখানে কনফিডেন্সটাকে ওভার কনফিডেন্সের দিকে নিয়ে যাচ্ছেন না। এখানে পাশে একটা গ্রাফ দেখানো হয়েছে যে ওভার কনফিডেন্স সাকসেসকে কতখানি নামিয়ে দেয়, আর রেগুলেটেড কনফিডেন্স সাকসেসের গ্রাফটাকে কতখানি ঊর্ধ্বমুখী করে। বলছেন ঠাকুর বলতেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, মা বলছেন না, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হয়। অর্থাৎ রেগুলেটেড হওয়ার কথা বলছেন, একটা ব্যালেন্স লাইফ লিড করতে বলছেন, যে কনফিডেন্সটা থাকবে কিন্তু সেটা মার্জিত হবে, তার একটা লেভেল থাকবে। সেই জায়গাটা কিন্তু মা এখানটায় নিয়ন্ত্রিত আস্থার কথা বলছেন। আর একটা দিক দেখা যেতে পারে স্মার্টনেস। আমরা আগেই স্মার্টনেসের কথা বললাম। স্মার্টনেস কিভাবে সাকসেসের দিকে নিয়ে যায় একটার পর একটা ধাপ অতিক্রম করে, এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি। এই ঘটনাটিও মায়ের জীবনী গ্রন্থে স্মৃতিকথায় দেখতে পাওয়া যাচ্ছে। মূলত ঈষাদমানন্দজির যে স্মৃতিকথা, তাতে বরদা মহারাজের স্মৃতিচারণে দেখতে পাওয়া যাচ্ছে একজন ব্রহ্মচারী, একটি নতুন ছেলে এসেছে, সে থাকতে চাইছে। মা বলছেন বাবা তুমি থাকতে চাচ্ছ, কিন্তু তোমার এখানে থাকতে কষ্ট হবে, কেন সে কোয়ালপাড়ায় থাকতে চাইছে, ওরকম অজ জায়গায় থাকতে হবে। মা বলছেন বাবা এখানে তোমার থাকতে কষ্ট হতে পারে, তুমি কলকাতায় গিয়ে থাকার কথা, আমি রাধুকে নিয়ে এখানে জঙ্গলে পড়ে রয়েছি, এরকমভাবে বলছেন। তারপর হঠাৎ একদিন ওই ছেলেটিকে জিজ্ঞাসা করছেন দেখো তুমি এই পথ্যটি রান্না করতে পারবে, এটা রাধু খায়, একটা বিশেষ পথ্য রান্না করার কথা বলছেন। ছেলেটা খুব সানন্দে সম্মত হয়েছে এবং তারপর সে রান্না করেওছে। এবার সেই রান্না করা পথ্যটি যখন জগদম্বা আশ্রমের পথে নিয়ে যাচ্ছে, হঠাৎ গরম লাগায় পথ্যটা তার হাত থেকে পড়ে গেছে। মাকে গিয়ে সেটি বলেছে। মা একটু বিরক্ত হলেন, তার কারণ হচ্ছে মা দেখছিলেন প্রথম থেকেই ছেলেটি খুব ভালো, কিন্তু সাধু হিসেবে খুব ভালো, কিন্তু তার এই জায়গাগুলো খুব একটা ঠিক এখনও সরগর হয়ে ওঠেনি। তারপর ব্রহ্মচারী কিংকর্তব্য বিমূঢ়, তারপর সেই পথ্য সেদিন আর রাধুর খাওয়া হলো না। মা একটু এরকম বিরক্ত হয়ে রয়েছেন এবং সেদিনই সন্ধেবেলায় আমাদের বরদা মহারাজকে মা বলছেন যে দেখো সাধু হিসাবে তো ছেলেটি বেশ ভালোই, তবে আমার এখানে এখন কাজকর্মের সকল বিষয়ে আটে পিঠে দর চৌখস লোক না হলে চলে কই।
অর্থাৎ মা এখানে স্মার্টনেসকে আলাদাভাবে একটা গুরুত্ব দিচ্ছেন। খেয়াল রাখতে হবে এই স্মার্টনেসের ব্যাপারটা আমাদের কিন্তু মা এই সময় থেকেই এই চৌখস ভাবের যে বিষয়টা, চৌখস ভাব না হলে কাজকর্মের জায়গাটা ঠিকভাবে হবে না। সাধু হিসাবে ছেলেটি তো বেশ ভালোই, কিন্তু কাজকর্ম করার জন্যে তার একটা চৌখস ভাব, আটে পিঠে দর এরকম লোক দরকার। এই 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 সেই সময় দাঁড়িয়েই তখনই সংঘের ভাবি ভবিষ্যতের কথা ভেবে তিনি কিন্তু স্মার্টনেসকে একটা আলাদা গুরুত্ব দিয়ে গেছেন, কারণ তিনি জানতেন এর কাজকর্ম কোন লেভেলে যাবে, কি অবস্থা দরকার হবে। তাই সাধু হিসাবে সবাই গ্রহণযোগ্য, কিন্তু স্মার্টনেসের আলাদা গুরুত্ব তার কাছে আছে। বলছেন হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো। তাহলে এই জায়গাটা কিন্তু তার ভাবনার মধ্যে তখন থেকেই প্রতিবিম্বিত হয়েছে যে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে, চালানোর ক্ষেত্রে অর্গানাইজেশনকে স্মার্টনেস একটা আলাদা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কমিউনিকেটিভ স্কিল, বলার বাচনিক দক্ষতা, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের সবারই খুব পরিচিত, মায়ের জীবনী গ্রন্থে আছে, এছাড়া অন্যান্য স্মৃতিকথায়, অরূপানন্দজির স্মৃতিকথাতেও বিশেষভাবে রয়েছে। বলছেন দেখো, ব্রহ্মচারীদের বলছেন তোমরা ইংরেজি লেখাপড়া শিখে নাও। কেন শিখে নাও? না, ওদেশ থেকে সাহেব শুভ আসবে, তখন তো তাদের সঙ্গে তোমাদের কথা বলতে হবে। শুধু বলে ক্ষান্ত হচ্ছেন না, সঙ্গে সঙ্গে লোক দিয়ে দিচ্ছেন, শেখানোর লোক ঠিক করে দিচ্ছেন। প্রথমে স্বামী ধর্মানন্দ, পরে ঢাকার কৃষ্ণভূষণ বাবুকে নিযুক্ত করছেন। মানে এটা মুখের কথা নয়, প্র্যাকটিক্যালি করে দিচ্ছেন যাতে তারা ইংরেজি শিখতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ইংরেজি লেখাপড়া শিখে নাও, যে কোন সময় দাঁড়িয়ে মা এই কথাটা বলছেন এটা ভাবতে হবে। যতদূর মনে হয় এটা ওই 20 শতকের গোড়ার দিকের কোনো কথা, প্রথমার্ধের ওই 1910, 11, 12, 15 এই সময়টার, 20 বছরের প্রথম দিকের কথা। খেয়াল রাখতে হবে আমাদের ভারতবর্ষে তার কিন্তু এই 1813, প্রায় 100 বছর আগেই চার্টার অ্যাক্ট পাস হয়ে গেছে, এবং তার ভিত্তিতে ওরিয়েন্টালিস্ট অক্সিডেন্টালিস্টদের মধ্যে একটা ভয়ঙ্কর ডিবেট চলেছে। ভারতবর্ষে ইংরেজি ভাষা প্রবর্তন হবে কি হবে না, সেই নিয়ে প্রাচ্য পাশ্চাত্যবাদীদের মধ্যে ভয়ঙ্কর দ্বন্দ্ব সেই সময় একটা চলছে। 1835-এ মেকলে মিনিট, সেটা এমন জায়গায় গেছে, মেকলে মিনিটে অবশ্যই অনেক দূরভিসন্ধির জায়গা ছিল, কিন্তু সেই ইংরেজি শিক্ষা নিয়েই এই সমস্ত কাণ্ড কারখানাগুলো হয়েছে। মিশনারিদের সভায় সেই সময় চা পান করার জন্যে তিলক এবং রানা ডেকে সমাজ প্রায়শ্চিত্ত করিয়েছে। মিশনারিদের সভায়, সেই ইংরেজি শিক্ষিতদের সভায় চা পান করেছে বলে এদের প্রায়শ্চিত্ত করিয়েছে। আরও বলবো, সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ সমুদ্রযাত্রা করেছিলেন, খাদ্যাখাদ্যের বিচার করেন না, এই সমস্ত ভাবনার জন্যে তার সম্বর্ধনা সভায়, তার জন্য আয়োজিত সভায় যাবে কি না, বিদেশিদের ম্লেচ্ছদের দেশে গেছে বলে শঙ্করীবাবু তার বইয়ে দেখিয়েছেন, তাই নিয়ে সেই সময়কার রক্ষণশীল হিন্দু সমাজ সন্দিগ্ধ, আদৌ যাওয়া উচিত কি, ব্রাদার বিবেকানন্দ বলে সম্বোধন করা হচ্ছে, এসব ঘটনা রয়েছে। সেই সময়ের সমাজের একজন প্রতিনিধি যিনি স্বাক্ষর করতে পারেন না, টিপসই দেন, তিনি বলছেন ইংরেজি লেখাপড়া শিখে নাও। মায়ের প্র্যাকটিক্যাল নলেজ এখানে বিশেষভাবে দেখার মতন বিষয়। তিনি নিজে দেখেছেন নিবেদিতাদের সঙ্গে তিনি কথা বলতে পারেননি, সারাবুল এদের সঙ্গে ভালো করে কথা বলতে পারছেন না, ব্যাঙ্গালোরে গিয়ে কথা বলতে পারছেন না। এই জায়গাগুলো তার এই প্র্যাকটিক্যাল নলেজটাকে ভীষণ রকমভাবে ডেভেলপ করেছে। তিনি বুঝতে পেরেছেন যে সংঘ জননী রক্ষাকর্ত্রী হিসাবে তিনি রয়েছেন, এই সংঘ ভবিষ্যতে একটা আন্তর্জাতিক স্তরে যাবে, তার একজন সদস্যকে, তার পক্ষে এটা একটা ফান্ডামেন্টাল রিকুইজিট, এটা তাকে শিখতেই হবে, নতুবা সাহেব সুবোধের সঙ্গে তারা কথা বলবে কি করে, সংঘের ব্যক্তিতে তাদের ভূমিকা থাকবে কি করে। মায়ের এই যে ভাবনা, সেই সময় দাঁড়িয়ে কমিউনিকেটিভ স্কিলের প্রতি মায়ের এই যে চিন্তা, দৃষ্টিভঙ্গি, এই মডেল আমরা আমাদের সমাজে যদি প্রয়োগ করতে পারি স্বনির্ভরতার ক্ষেত্রে, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রভাবক হিসাবে আমাদের দেখা দেবে, সাফল্যের দিকে নিয়ে যেতে পারবে। আরেকটু উদাহরণের দিকে যেতে পারে প্রুডেন্স, বিচক্ষণতা। চাকরি, এটাও মায়ের জীবনী গ্রন্থে আছে, তলায় সোর্স দেওয়া আছে, সারদেশানন্দজি তিনি এই জীবনী গ্রন্থের এই অংশটিতে স্মৃতিকথা বলছেন। সেখানে হচ্ছে একজন খুব অদ্ভুত একটি প্রশ্ন চিঠিতে লিখে পাঠিয়েছেন, যে সেটা হচ্ছে তিনি চাকরি করেন, এখন প্রশ্ন হচ্ছে তিনি চাকরি ছেড়ে দেবেন, কেননা চাকরিতে মিথ্যে কথা লিখতে হয়। মা তার উত্তরে কি বলছেন, তার উত্তরে বলছেন তাকে লিখে দাও চাকরি না ছাড়তে,
অল্পবয়স্ক লেখক ভাবছেন মা এরূপ আদেশ কেন করছেন, সে তো ভালো পথেই চলতে চায়, সে লিখতে একটু ইতস্তত করছে। মা তখন তাকে বুঝিয়ে বলছেন আজ একটু সামান্য মিথ্যে কথা বলতে হয় বলে ভয় পাচ্ছে, কিন্তু চাকরি ছেড়ে অভাবে পড়লে তখন চুরি ডাকাতি পর্যন্ত করতে ভয় পাবে না। ক্ষেত করিয়া 2-3 বার বললেন। লেখক মায়ের দূরদৃষ্টি এবং সন্তানকে রক্ষা করার আগ্রহ দেখে বিস্মিত হলেন। এই যে বিচক্ষণতা, কোনটা করব আর কোনটা করব না, রাইট আর রঙের মাঝামাঝি জায়গায় থেকে একটা ডিসিশন নেওয়ার ক্ষমতা, এটা কিন্তু একটা স্বনির্ভর মানুষের জীবনে অত্যন্ত এসেন্সিয়াল, খুব গুরুত্বপূর্ণ জীবন গঠন করার ক্ষেত্রে এই বিচক্ষণতার, প্রুডেন্সের জায়গাটা। টেকনিক্যাল নলেজ মায়ের জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা। জয়রামবাটিতে হারিকেন লণ্ঠন রাখতেন, চিমনের চারদিকে ঘেরা তার, মা এগুলো ঠিক মতন ম্যানেজ করতে পারতেন না। তা এক সময় বলছেন পরিষ্কার, তিনি নিজে চিমনি খুলে ঠিকমতো পরিষ্কার করতে পারতেন না, এবং সেই সূত্র ধরে তিনি একদিন বলছেন ওতে অনেক কলকবজা, আমি খুলতে পারিনি। কলকাতার একটি মেয়ের বুদ্ধির প্রশংসা করতে গিয়ে বলছেন অমুকের বউ ঘড়িতে দম দিতে জানে। এই টেকনিক্যাল নলেজ, যেটা আজকের দিনে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রে, মা কিন্তু সেই সময় দাঁড়িয়ে সেটার গুরুত্ব স্বীকার করেছেন। মা দেখেছেন টেকনিক্যাল নলেজের অভাব মানুষকে কতখানি পরনির্ভর করেছে। মহাযুদ্ধ চলছে, প্রথম মহাসমর, বস্ত্রাভাব শুরু হয়েছে, তারপরে মায়েরা লজ্জা নিবারণ করার জন্যে পর্যাপ্ত কাপড় পাচ্ছে না। মা ক্ষেত করে সেই সময় বলছেন তখন ঘরে ঘরে চরকা ছিল, ক্ষেতে কাপাস চাষ হতো, সকলেই সুতো কাটতো, নিজেদের কাপড় নিজেরাই করে নিত, কাপড়ের অভাব ছিল না। কোম্পানি এসে সব নষ্ট করে দিলে, কোম্পানি সুখ দেখিয়ে দিলে, টাকায় 4খানা কাপড় 1খানা পাও, সব বাবু হয়ে গেল, চরকা উঠে গেল, এখন বাবু সব কাবু হয়েছে। মায়ের জীবনের এই যে জায়গাটা, মা বুঝেছিলেন টেকনিক্যাল নলেজ থাকলে মানুষ কতখানি স্বনির্ভর হতে পারে, আত্মনির্ভরশীল হতে পারে। যে টেকনিক্যাল নলেজের অভাব আজ বাবু সবকে কাবু করে দিয়েছে। দীর্ঘকালের অনভ্যাস, চরকা উঠে গেল, তাই এখন আর তারা স্বনির্ভরতা হারিয়ে ফেললো, সরকারের মুখাপেক্ষী হয়ে রইল এবং বাবু সব কাবু হয়ে গেল। তাই টেকনিক্যাল নলেজকে মা কিভাবে তার জীবনে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন, সেটি আমরা কিন্তু এই মডেলটিও আমরা স্বনির্ভরতা গড়ে তোলার ক্ষেত্রে বিশেষভাবে নিতে পারি। মেন্টাল ম্যাপিং খুব গুরুত্বপূর্ণ জিনিস আজকের দিনে দাঁড়িয়ে। গম্ভীরানন্দজি তার জীবনী গ্রন্থে, মায়ের জীবনী গ্রন্থে দেখাচ্ছেন কোয়ালপাড়া আশ্রমে এসছেন, তা কোয়ালপাড়া আশ্রমে গাড়ি ঢুকতে একটু দেরি হচ্ছে, দঁকে গাড়ি পড়ে গেছে, সবাই অপেক্ষা করছে। তারপর একজন তরুণ ব্রহ্মচারী ওই জায়গায় গাড়োয়ানকে সরিয়ে দিয়ে তার আসনে বসে জোরে গাড়ি হাঁকাচ্ছে। মা খুব খুশি হয়েছেন, খুব খুশি হয়ে বলছেন তুমি তো বেশ গাড়ি হাঁকাতে জানো দেখছি, তা বাবা সব কাজই শিখে রাখা ভালো। এই যে সব কাজই শিখে রাখা ভালো, মায়ের এই কথাটার কি গভীর তাৎপর্য আজকের দিনের শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা পরতে রয়েছে, আমরা একটু দেখব। প্রথম জায়গা হচ্ছে এই যে পোস্ট কলোনিয়াল এডুকেশন সিস্টেম, এর একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে যে এখানে কোনো মেকানিজম তৈরি হচ্ছে না। কি মেকানিজম তৈরি হবে? এই মেকানিজম যাতে একটি ছাত্র বা একটি ছাত্রী শিক্ষার একটি স্তরে পৌঁছানোর পর তার এই মেন্টাল ম্যাপিংটা করা সম্ভব হবে। সে কি কোনো জেনেরিক সেকশানের জন্য উপযুক্ত, নাকি সে কোনো স্পেশালাইজড সেকশানের জন্য উপযুক্ত, সে কোন দিকে যাবে, সেই জায়গাটা তাকে নির্ধারণ করে দিতে সমাজও যেমন অক্ষম হচ্ছে, সে নিজেও তেমন অক্ষম হচ্ছে। এর ফলে কি হচ্ছে, তার ভেতরে কোনো স্কিল ডেভেলপ করছে না, বা যেটুকু স্কিল ডেভেলপ করছে সে সেটাকে কাজে লাগাতে পারছে না ঠিকভাবে, নিজে সেই জায়গাটায় নির্ভর করতে পারছে না, নিজে সেই বিষয়টার প্রতি আস্থাশীল হতে পারছে না যে তার পক্ষে কোন দিকটায় যাওয়া উচিত, এবং সমাজও তাকে সেই দিশা যথাযোগ্যভাবে দেখাতে পারছে না। এর ফলে কি হচ্ছে, প্রচুর পরিমাণ এমপ্লয়েবিলিটি থাকছে, কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা এমপ্লয়েবল হচ্ছে না। কাজের সুযোগ থাকছে, কিন্তু কাজ করার মতো মানসিকতা তৈরি হচ্ছে না। কম বেশি আমাদের কলেজগুলোর বিশেষত যদি আমরা অভিজ্ঞতা দেখি, তাহলে দেখতে পাই প্রতি বছরই ক্যাম্পাসিং হচ্ছে, বিভিন্ন সংস্থা আসছে, কিন্তু ছেলেদের একটা নর্মাল ট্রেন্ড থাকছে, বিএড পড়বে, পিএইচডি করবে, নর্মাল। তারা কিন্তু কাজের সুযোগ রয়েছে,
বিদেশে গেলে কি হয়, পড়তে পড়তে কাজ করতে করতে পড়া, এরকম একটা কনসেপ্ট বিদেশে রয়েছে। আমাদের দেশে এখনও সেই ধরনের ভাবনার জায়গা কিন্তু ডেভেলপ করেনি। এর ফলে তারা এখন সবাই ভাবছে যে সবাই একটা নির্দিষ্ট কোনো একটা মানে কোনো স্পেশালাইজড এরিয়ার জন্য উপযুক্ত, তারা সেদিকটাতেই যাবে। এই যে বলছেন মা সব কাজই শিখে রাখা ভালো, তার মানে কি মা সব জানতা হতে বলছেন, জ্যাক অফ অল ট্রেডস? না, একেবারেই সেটা নয়। মা এখানে স্কিল ডেভেলপ করার কথা বলছেন, স্কিল ডেভেলপমেন্টের কথা বলছেন। মা এই যে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের কথা বলছেন, এই যে যাতে করে কারিকুলাম ফ্রেমওয়ার্ক এমনভাবে হবে যাতে করে সাবজেক্টিভ নলেজের ডেভেলপমেন্ট, তার ভেতর সেই সাবজেক্টিভ নলেজের বিকাশ তো হবেই ছাত্রছাত্রীর মধ্যে, তার সঙ্গে সঙ্গে তার ভিতরে কিছু বেসিক স্কিল গড়ে উঠবে, যেগুলোর মধ্যে তার লাইফ স্কিল থাকবে, কমিউনিকেটিভ স্কিল থাকবে, অ্যানালিটিক স্কিল থাকবে, টেকনিক্যাল স্কিল থাকবে, সাইকোলজিক্যাল স্কিল থাকবে। এই স্কিলগুলো সে একটা স্কিলফুল পারসন হয়ে উঠবে। এর ফলে সে যখন এরপর কোনো জেনেরিক সেকশানেই যাক বা স্পেশালাইজ সেকশানেই যাক, মূলত জেনেরিক সেকশানের জন্যে সে তার এই স্কিলগুলোকে ব্যবহার করতে পারবে। এর ফলে যদি একটি ল্যাঙ্গুয়েজের ছাত্র, যদি একটি সোশ্যাল সায়েন্সের ছাত্র, যদি একটি পিওর সায়েন্সের ছাত্র, তারা যে ফিল্ডে পাবে, মনে করা যেতে পারে যে একটা এরা যদি কেউ মনে করুন, আমরা স্বাভাবিকভাবে হয়তো এরা দেখা গেল রিসেপশনিস্টের কাজ পেয়েছে, কোনো ক্ষেত্রে হয়তো এরা কোনো জায়গায় ট্যুরিজম কোম্পানির কোনো জায়গায় পেল। এই যে জায়গাতে এরা পাচ্ছে সেই জায়গায় তারা তাদের স্কিলটাকে, একটা সাহিত্যের ছাত্র সে তার যে কমিউনিকেটিভ স্কিল সেটাকে সে সেখানে প্রয়োগ করতে পারে, একটা হিউম্যানিটিসের ছাত্র সে তার অ্যানালিটিক স্কিলটাকে ওখানে ব্যবহার করতে পারে, আবার সেখানে সায়েন্সের ছাত্র যদি হয় সে তখন তার এই যে টেকনিক্যাল স্কিল সেটাকে ব্যবহার করতে পারে। কখনোই তার মনে হবে না যে আমার শিক্ষাটা ব্যর্থ হয়ে গেল, সে তার নিজের মতন করে কন্ট্রিবিউট করতে পারবে সে যে সেকশানে গেছে সেই সেকশানটাতে। এই মেন্টাল ম্যাপিংটার কথা মা এখানে বললেন, যে মডেলটা আমরা আমাদের সোসাইটির গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্যে প্রয়োগ করতে পারি। আর একটা সমস্যা আমাদের শিক্ষা ব্যবস্থায় ভ্যালু সিস্টেম। ঔপনিবেশিকতার কারণে, দীর্ঘকালীন ঔপনিবেশিকতার কারণে ভ্যালু সিস্টেমগুলো নষ্ট হয়ে গেছে মানে আমাদের একটা চিরায়ত ভ্যালু সিস্টেম ছিল, কিন্তু সেটা ইন্টারাপ্টেড হয়েছে বারবার, ফলত ডিসরাপ্টেড হয়ে গেছে। এর ফলে কি হচ্ছে, মা একটা ভ্যালু সিস্টেমের দিকটাকেও এখানে যেন ইঙ্গিত করছেন। কেমনভাবে ইঙ্গিত করছেন, এটা খুব গভীর তাৎপর্যপূর্ণ। একটা এডুকেশন সিস্টেমে ভ্যালু সিস্টেমের গুরুত্ব থাকে। কেন থাকে না, ভ্যালু আমাদের আবেগগুলোকে ঠিকভাবে চ্যানেলাইজ করতে সাহায্য করে, ঠিকভাবে নির্গমনের ক্ষেত্রে সেটার ভূমিকা থাকে, ভ্যালুর সেই ভূমিকাটা থাকে। এটা আজকের দিনে আলাদা আলাদাভাবে শুরু হচ্ছে, ভ্যালু এডুকেশন আসছে, প্রফেশনাল এথিক্স আসছে, এই সব বিভিন্ন ধরনের কনসেপ্ট আজকের দিনে আসছে। কিন্তু এই ভ্যালু সিস্টেমটা ডেভেলপ না করায়, আবেগগুলো ঠিকভাবে চ্যানেলাইজ না হওয়ার ফলে সবথেকে বড় যে সমস্যাটা হচ্ছে, মেন্টাল ম্যাপিংটা ঠিকভাবে করা যাচ্ছে না। এর ফলে ইন্ডিভিজুয়াল রিসোর্সকে কখনোই কালেকটিভ ওয়েলফেয়ারের কাজে লাগানো যাচ্ছে না। সবসময় আমাকে এই হতে হবে, ওই হতে হবে না, দেশ ও দশের স্বার্থে আমাকে নিজেকে নিয়োগ করতে হবে, নিয়োজিত করতে হবে, এই ভাবটা আসছে না। এই ইন্ডিভিজুয়াল রিসোর্সকে কখনোই কালেকটিভ ওয়েলফেয়ারের কাজে লাগানো যাচ্ছে না। তার ফলে কি হচ্ছে, বেকারত্বের নাম নিয়ে প্রচুর পরিমাণ হিউম্যান রিসোর্স বছর নষ্ট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আবার আরেকটা জিনিসও হচ্ছে, ভ্যালু সিস্টেমের অভাবে যে হিউম্যান রিসোর্সগুলো কাজে লাগছে সেগুলোও কিন্তু পর্যাপ্ত সুখ স্বচ্ছন্দ আনতে পারছে না। তার প্রমাণ কি, পারিবারিক জীবনে ভাঙন, প্রাতিষ্ঠানিক জীবনে কলহ, আর তার সঙ্গে সঙ্গে সামাজিক জীবনে নিঃসঙ্গতা এবং ডিপ্রেশন। এটার ছবি আকছার আমরা আমাদের চারপাশে দেখতে পাচ্ছি। তার প্রধান কারণ, ভ্যালু সিস্টেম ডেভেলপ করেনি, মেন্টাল ম্যাপিং ঠিকভাবে হয়নি। পূজনীয় স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ একটি কথামৃতের ওপর বাংলাদেশের আলোচনায় তিনি একটি জায়গা বলছেন, সেখানে তিনি কি বলছেন, মাকে আমরা যে সময়টার কথায় বেশি করে জানি, সে সময় তিনি ইচ্ছা করলেই জয়রামবাটিতে ওরকম কষ্ট করে না থেকে কলকাতায় সারা জীবন থাকতে পারতেন। ততদিনে তার অনেক সঙ্গতি সম্পন্ন ভক্ত হয়ে গেছে, আর সাধু সন্ন্যাসীদের মধ্যে সব চারদিকে বিদ্বান বুদ্ধিমান মায়ের শিষ্য। তিনি রাজরানী হয়ে থাকতে পারতেন, কিন্তু তিনি ওই জয়রামবাটিতেই ছিলেন, এবং একটি লোককেও তার সঙ্গে যারা ছিল তাদের সরানোনি, কটু কথাও বলেননি। কার জন্যে?
স্বামী প্রেমানন্দজি মহারাজের চিঠির অংশ তিনি বলছেন, রাজরাজেশ্বরী মা সাত করে কাঙালিনী হয়ে ঘর নিকোচ্ছেন গৃহীকে গার্হস্থ্য ধর্ম শেখানোর জন্যে। মহারাজ এই জায়গাটাকে উল্লেখ করছেন। যদি এইভাবে আমরা দেখি তখন একটা স্বাভাবিক প্রশ্ন আসে, তাহলে মায়ের জীবনে কি কোনো সকাল্লাদ ছিল না? অবশ্যই ছিল, কিন্তু মা নিজের চাওয়া পাওয়াগুলোকে সরিয়ে রেখে প্রতিকূলতাকে স্বেচ্ছায় বরণ করে নিয়েছেন। কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে তার দিন গুজরান হয়েছে রাধু, পাকলি মামি সকলকে নিয়ে, কিন্তু তিনি সরে যাননি, ওদেরও সরিয়ে দেননি। কেন সরিয়ে দেননি? পরিবারকে ধরে রাখার জন্য। একে কি আমরা অ্যাডজাস্টমেন্ট বলবো? না, এটা রিনাউন্সিয়েশন, এটা ত্যাগ। বৃহতের স্বার্থে নিজের ক্ষুদ্র ইচ্ছাগুলোকে, চাহিদাগুলোকে ত্যাগ করা, অন্যের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করা, নিজের চাওয়া পাওয়াগুলোকে ত্যাগ করা। মায়ের এই জীবনের দৃষ্টান্ত ত্যাগ ও সেবার ভাবনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করে। মায়ের এই মডেলকে যদি আমরা সোসাইটিতে প্রয়োগ করতে পারি, রাজনৈতিক, আর্থিক, সামাজিক সর্ববিধ প্রতিকূলতার মধ্যে যদি আমরা ইন্ডিভিজুয়াল হিউম্যান রিসোর্সকে কালেকটিভ ওয়েলফেয়ারের স্বার্থে কাজে লাগাতে পারি, তবে একদিকে শুধু যে স্বনির্ভরতা আসবে তাই নয়, পাশাপাশি আত্মমুক্তি এবং জগৎ হিতের যে কনসেপ্ট সেটাও নতুনভাবে আমাদের সামনে উঠে আসবে। স্বনির্ভর হওয়ার জন্য লাস্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ উপায় যদি কিছু থাকে, সেটি হলো শ্রদ্ধা, নিজের ওপর বিশ্বাস, প্রবল ইচ্ছাশক্তি, সেলফ স্ট্রিম। এটি খুব বিখ্যাত একজন এই নাথেনিয়াল ব্রান্ডেন্ট, তার একটি সাইকোলজিক্যাল থিওরি আছে, সেখানে তিনি বিভিন্ন স্কিল দেখিয়েছেন এই আত্মবিশ্বাস অর্জন করার ক্ষেত্রে। স্বামীজি অনেক আগে এই বিষয়টির কথা বলে গেছেন যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচ, স্বামীজির বিখ্যাত কথা রয়েছে। এই জায়গাটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কতবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে মাকে জীবন অতিবাহিত করতে হয়েছে। যে পর্বে তিনি কামারপুকুরে, তার জীবনের যদি প্রথম পর্ব আমরা দেখি, তাহলে সেই পর্বে তিনি কামারপুকুরে এসছেন, ঠাকুরের ভাগনা হৃদয় বই কেড়ে নিচ্ছে, লক্ষ্মী আবার গিয়ে পাঠশালায় পড়ে আসছে, সে এসে মাকে পড়াচ্ছে। আবার পরে বলছেন, যখন দক্ষিণেশ্বরে থাকি তখন ভালো করে পড়া হয়, ঠাকুর কাশীপুরে, সেই সময় ভবমুখুজ্জেদের মেয়ে আসতো ঘাটে নাইতে, সে আমাকে পাঠ দিত এবং নিত। কি অসম্ভব প্রতিকূলতা, কিন্তু পড়ার ইচ্ছা তিনি ছাড়েননি, পড়াশোনা করার ইচ্ছা তিনি ছাড়েননি। বলছেন ও আসতো, আমাকে পাঠ দিত এবং নিত, আমি তাকে শাক পাতা বাগান থেকে যা কিছু পেতাম দিতাম। কোনো কিছুর বিনিময় তিনি কিন্তু যে কোনো মূল্যেই পাঠ আয়ত্ত করা শিখেছিলেন। সেই জায়গাটা তার ছিল প্রবল ইচ্ছা শক্তির কারণেই। আবার দেখতে পাচ্ছি রাধু বড় হয়ে গেছে, মিশনারি স্কুলে পড়তে যাবে, সেই অবস্থায় তাকে দেখা যাচ্ছে গোলাপ মা এরা আপত্তি করছে। মা তখন বলছেন, কি আর বড় হয়েছে, যাক না, লেখাপড়া, শিল্প এসব শিখতে পারলে কত উপকার হবে, এসব শিখতে পারলে যে গ্রামে ওর বিয়ে হবে, এসব জানলে নিজের এবং অন্যের কত উপকার করতে পারবে। কি বলো মা? এরপর রাধু স্কুলে যাচ্ছেন। খেয়াল রাখতে হবে, প্যারীচরণ সরকারের এটা 200 বছর যাচ্ছে, যিনি প্রেসিডেন্সির প্রথম ভারতীয় অধ্যাপক ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এখনকার দিনের। এই প্যারীচরণ বাবুকে মেয়েদের জন্যে স্কুল প্রতিষ্ঠার জন্যে সেই সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। মা সেই সময় দাঁড়িয়ে তার এই ভাইজিটিকে পাঠাচ্ছেন স্কুলে। নিবেদিতার স্কুলের ইতিহাস যদি আমরা দেখি, স্বামীজিকে কি ভয়ঙ্কর স্ট্রাগল করতে হয়েছিল ছাত্রী আনার জন্যে, স্কুলের জন্যে। মা কিন্তু সেই জায়গাটিতেও এগিয়ে রয়েছেন। কেন? প্রবল ইচ্ছা শক্তির জন্যে। এই উদাহরণগুলো দিচ্ছি, পারিপার্শ্বিক প্রতিকূলতা তার রয়েছে, তার মধ্যে থেকেও তিনি তার ইচ্ছাটি কোনোভাবেই ছাড়েননি, ইচ্ছা থেকে কখনোই সরে যাননি। আরও একটা স্মৃতিকথায় যেটা মহারাজ একটু আগেই উল্লেখ করছেন, যে বিয়ে দিতে না পারো ভাবনা কি, নিবেদিতার স্কুলে থাকবে, লেখাপড়া হাতের কাজ সব শিখবে। মা স্বনির্ভর হওয়ার কথা বলছেন। আবার কি বলছেন, গৌরীদাসী ও কি মেয়ে, ওর মতন কটা পুরুষ আছে। গৌরীমা স্কুল তৈরি করেছেন, গাড়ি করেছেন, সেই জায়গাটাকে মা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করছেন এবং তাকে উৎসাহ দিচ্ছেন তার কাজের জন্যে।
আমরা সবশেষে আমাদের আলোচনা মোটামুটি শেষ হয়ে গেছে। আমরা একটা ছোট্ট ভিডিও দেখব, যাতে আমরা দেখতে পাবো যে এই স্বনির্ভরতার ক্ষেত্রে সেলফ ইন্টারেস্ট, নিজের ইচ্ছা, এটা কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এই দিয়েই আলোচনা শেষ করব। এই অংশটা একটু জাস্ট সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। I didn't go to school. I didn't know what to say when I wanted to teach my daughter. All I knew was to show her so she would understand by example. How is that? Tastes better than ice cream, right? Yes, Mom. It tastes so good. Maybe we should sell it. Like some pineapple ice cream? 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 Mom, how come no one wants to buy my ice cream? Then you should go to the market and see how the vendors sell their goods. Would you like some chili? 3 bags for 10 baht. Tender grilled pork, so juicy, so delicious. Like some chili? 5 baht for 1 bag. 3 bags for 10 baht. Wanna taste snow ice pineapple ice cream? 5 baht each. 3 for 10 baht. 5 baht each. 3 for 10 baht. Like some pineapple ice cream? I am happy to see her learn from experience and solve problems on her own. Someday when I'm not around, I know that she will be just fine. Ajirapun Swat received scholarships from Sandrock Project until she completed her bachelor's degree. সবশেষে শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করি স্বনির্ভরতার আমাদের সবার জীবনে আসুক, মানসিকভাবে এবং ব্যক্তিগত জীবনে, কর্মের ক্ষেত্রে, সর্বদিক দিয়ে। মা সবার জীবনে কল্যাণময়ী হয়ে থাকুন। সকলকে নমস্কার, শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম।